আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি, আমাদের প্রিয় সংগঠনকেও আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে। কারণ জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে সকল নাগরিকের অধিকার সমান। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরুও নয়। এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল। এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর। আমরা এটাকে মানবতা বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি। এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানে এই দুর্বৃত্তপনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম। গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে। কিন্তু ৫৬,০০০ বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে, এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না, এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না। তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে। এই জন্য তাদেরকে আইনের যথাযথ
প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধান করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই দেশটা আমাদের। এই কয়েকদিন যে কোনো কারণেই হোক, অস্থিরতার কারণে, মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন। এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি, কারণ দেশ আমাদের সবার। দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো। দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে? এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন, এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি। সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব। আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন। সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম। অনেকগুলো দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন। কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে। তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্বর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাবো যে এই বিষয়টাকে মোটেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন। সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে, সে উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রতিক সময়ে আপনাদের দেখেন, নিবন্ধনের ব্যাপারটা আদালতের বিষয়। আদালতে অ্যাপিলিয়েট ডিভিশনে যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় একটা হিয়ারিং হওয়ার কথা ছিল। আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী সাহেব, ইনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি, যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল, ডিফল্ট। তো এখানে আইনের সুযোগ আছে, এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কুইলিটির দিকে আনবো, সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন। আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে, আসলে সরকারই তো ইতিমধ্যে, আমি আর বললাম না। আমি এই ভাইকে একটু দিয়েছিলাম, যদি আপনি একটু ধৈর্য ধরেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয় এখন মূল প্রায় বিষয় তো এটা নিয়ে আপনারা দেখা দিয়েছেন কিনা, এবং ছাত্ররা আপনার মোবাইলটা ভাই তারা বলছে প্রফেসর ইউনূসকে তারা চাচ্ছে এটাতে, আপনি এটা এগ্রি করেন কিনা, এবং আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলনে আছেন, এখন খালেদা জিয়ার দেখা করবেন কিনা? আপনি একসাথে তিন প্রশ্ন করে ফেলেছেন। আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ, আর আমার বয়স হয়ে গেছে, দেখি কতটুকু পারি ইনশাল্লাহ। আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, তো সেখানে কি বলেছেন জানি, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা। আসলে দেখেন, এটা নতুন না, এরকম আরও দুইটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি অন্তর্বর্তী বলেন, কেয়ারটেকার বলেন, যাই বলেন, এর আগে হয়ে গেছে।
এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে, কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না। এখানে সুযোগ আছে, যদিও আইনের দিক থেকে এইটাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য। এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে, এখনো প্রয়োজনে হবে, কোনো অসুবিধা নেই। আর সেটা নিয়ে আমরা কাজ করছি, 2-1 দিন সময় লাগবে ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি, এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে, তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল। এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে। তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার, কিন্তু বলতে হবে এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না, হয়তো 2 বা 3 দিন ইনশাআল্লাহ। দেখেন, উনি তো অসুস্থ, মানবিক কারণে আমার গত রাত্রেই ওনার সাথে দেখা হয়েছে, এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই। আমি সালাম পৌঁছাই দিলাম। আমি দেখে আসছি, আপনাদের মনের এই আশা আমি গতকাল পূরণ করে ফেলেছি।